আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই শারজিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে শারজিদ আলম কয়টা প্লট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব সে দেখ। নাহিদ ইসলাম তিনটা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না। পাঁচটা ফল আমি একদম খুব সংক্ষেপে আমার আলোচনা করব। এক নাম্বার হচ্ছে, বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে অন্য কারো সাথে আন্দোলন চলাকালীন সময়ে অন্য কোনো সমন্বয়কদের সাথে কোনো আলোচনা না নিয়ে ওনারা যে 6 জন এই আন্দোলনকে ইস্তফা দিয়েছে মুচলেকা দিয়ে হাসি মুখে, তার মধ্যে একজন নাহিদ ইসলাম। পাঁচটার পর সেকেন্ড হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের পুরো আন্দোলনের ক্রেডিট নিয়ে উপদেষ্টা পরিষদে গিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা নিয়েছে নাহিদ ইসলাম। এই দুইটা কারণ। তিন নাম্বার কারণ হচ্ছে, তিনি এককভাবে নিজে রাজনৈতিক দল করে অন্যরা কি করবে না করবে সেটা ভাই তাদের সিদ্ধান্ত। এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের লিস্টেড আনলিস্টেড এবং জেলা পর্যায়ে সমন্বয়ক কারো সাথে কোনো বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে এককভাবে নিজে রাজনৈতিক দল করে এককভাবে নিজে স্বৈরাচারের মতো বলতে পারে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে থেকে বিলুপ্ত। তিনটা কারণে নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে কথা বলতে পারে না। আমি তো বলবো যে বৈষম্য বিরোধী আমরা যারা আছি সাবেক সমন্বয়ক, আমাদের পক্ষ থেকে আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। কারণ যেই প্যাসিস্ট কথা বলবে, যেই স্বৈরাচারী আচরণ করবে, আমরা স্লোগান দিয়েছিলাম যে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে যতদিন আমরা বাঁচবো, বৈষম্য বিরোধী আন্দোলন আসবে, জুলাই আগস্ট আমরা কথা বলার নৈতিক অধিকার রাখি। কারণ আন্দোলনের সময় আমরা দায়িত্ব নিয়ে আন্দোলন করেছি। অনেকে তখন জীবনের রিস্ক নিয়ে যে জীবন চলে যাবে এর জন্য হাসি মুখে মুচলেকা দিয়েছে। তারপরে পুরো আন্দোলন বিক্রি করে গিয়ে উপদেষ্টা হয়েছে। তারপরে এখন পুরো আন্দোলন বিক্রি করে দিয়ে রাজনৈতিক দল করবে। এটা কি মামার বাড়ির আবদার? যখন ইচ্ছে সরকারে যাবে, সরকার থেকে এসে নতুন দল করবে, সবকিছু বাদ দিয়ে দিবে হাসিনের মতো। এই ধরনের মনোভাব যারা ধারণ করবে, আমরা তাদেরকে বলবো আমরা সবকিছুকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা মোকাবেলা করতে প্রস্তুত। সুতরাং আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমরা তখন হয়তো আবার এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে গুছিয়ে আমরা আবার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবো। যারা এখন স্লোগান দিচ্ছেন, নতুন রাজনৈতিক দল করছেন, যারা এতদিন ছাত্র রাজনীতি বন্ধ বলে ক্যাম্পাসে অন্যান্য সমমনা ছাত্র সংগঠনগুলো যারা আন্দোলনের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, ধরেন ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির, হ্যাঁ, এই ধরনের ছাত্র সংগঠন না থাকলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হতো না। তারা নিজেরাও একটা ছাত্র সংগঠনে ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি। এখন তারা স্লোগান দিয়েছে যে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না। এটা বলে তারা তাদের নিজেদের ওয়েট সৃষ্টি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তারা উদ্দেশ্য হাসিল করে এখন বলছে যে আমরা নতুন দল করছি। তাদের সেই দলের কিন্তু লিস্টের ছাত্র সংগঠন আছে। তো কেন সেই ছাত্র সংগঠন হলো? সেই ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতজন সমন্বয়ক আছে এটা তো জাতির কাছে বা স্পষ্ট করতে হবে। নতুন দলে কতজন সমন্বয়ক আছে, তাদের ছাত্র সংগঠনে কতজন সমন্বয়ক আছে, তার বাহিরে কতজন আছে। সুতরাং আমি তো বলতে পারি না যে আমি একটা দল করে ফেললাম বাংলাদেশ জন অধিকার পার্টি, আমি এখন বললাম যে সাগর ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আমার সাথে আসবে তারা থাকবে, আর যারা আসবে না তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছি, তাদের যা মন চায় তা করুক। এই নৈতিক অধিকার কাউকে দেওয়া হয় নাই। এবং আমি আবারও একদম দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোনো দলের, একক কোনো ব্যক্তির প্ল্যাটফর্ম না। এটা সাধারণ ছাত্র জনতার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আগামী দিনে যদি আবার কোনো স্বৈরাচার সরকার মাথা ছাড়া দিয়ে উঠে, কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠন, আমরা এই প্ল্যাটফর্ম থেকে হয়তো আবার আন্দোলন শুরু করব। কারণ এটা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম না আমাদের 18। আমরা বলেছি এটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্ল্যাটফর্ম। সুতরাং যেখানে বৈষম্য হবে সেখানে আমরা আমাদের এই প্ল্যাটফর্মকে সোচ্চার রাখবো। আমাদেরকে যখনই ডাকবে আমরা সাবেক সমন্বয়ক হিসেবে সেখানে যাব। কিন্তু আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে নাহিদ ইসলামরা নতুন দল করার পরে এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এত বড় বড় এলিগেশন অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে আসে নাই। যেমন আমরা যদি বলি, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে এখন আমাদের প্রায় 7-8 বছর রাজনৈতিক ক্যারিয়ার। আমাদের ভিতরেও মানে আমাদেরকে নিয়ে এত এত ধরেন নৈতিক অবক্ষয় জড়িত বিষয় আসে না। তাদের বিরুদ্ধে যা আসছে গত, রাজনৈতিক দল হয়েছে মাত্র 1 সপ্তাহ, এর মধ্যে যে ইলিগেশন গুলো আসছে এগুলো একেবারে মোটা দাগে খুব মানে কোনটা মানে তাদের বিরুদ্ধে বলতে নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে এসছে নাকি সমন্বয়কদের বিরুদ্ধে যেগুলো এসছে গত কদিন ধরে না না সেগুলো? নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে। তারা যখন নতুন এসছে আমরা রাজনৈতিক তো দল এই পর্যন্ত করেছে, আমি হয়তো শুনিনি কি 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 এসছে আপনার কাছে, আপনি আমি কিছু আমি উল্লেখ করার বললাম সাগর ভাই, নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে সর্বপ্রথম এলিগেশন যেটা আসছে, সবাই বলছে যে এটা কিংস পার্টি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বারবার এটা কিংস পার্টি না, আমরা সেটাকে বিশ্বাস করলাম। কিন্তু আমরা দেখলাম যখন তারা
মানিক মিয়া এভিনিউতে তাদের সম্মেলন কক্ষ, সেখানে যে একদম রাজকীয় পরিবেশে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মানে আত্মপ্রকাশ এরকম রাজকীয় পরিবেশ হয় নাই, লাল গালিচা সংবর্ধনা দিয়ে। এটা কি ভাই বিয়ের মঞ্চ? একেবারে বর সেজে চলে আসছে সরকার থেকে পদত্যাগ করে। সেখানে প্রত্যেকটা জায়গায় আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, যেই ডিসিদেরকে বলা হয়েছে বাস বলেছে দেওয়ার জন্য, তাদেরকে সেই ইচ্ছাকৃতভাবে ডিসিরা কি অনেকে বাস দিতে তাদেরকে পারে? ভালোবেসে তাদেরকে টাকা না, পয়সা আমি দিয়েছে, ক্লিয়ার করি সাগর ভাই, অনুদান আমি দিয়েছে, আমি সেখান বলি। থেকে তারা করেছে। এখানে আপত্তিটা কোথায়? যদি না, বিয়ে না, বাড়ির না, মতো আমি সাজিয়ে আমি করা হয়, আমি আপনাকে আপনার একটা কথা আপত্তিটা ক্লিয়ার কোথায়? করি। হুম। নাহিদ ইসলাম দাল করবে, আর সেটার বিরুদ্ধে যে এলিগেশন গুলো আসছে সেটাকে তারা গণতান্ত্রিক ভাবে বলতে হবে। এটা রাজনৈতিক দল আর কোন ধরেন এনজিও ফান্ড। আমি একটা এনজিও করলাম, আমি জাকাত দিব, সেখানে আমাকে অনেকে দিতে পারে, কিন্তু রাজনীতি হচ্ছে জনমানুষের সাথে জড়িত। আপনাকে এখানে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো কিছু গোপন রাখা যাবে না। এটা হচ্ছে রাজনৈতিক দলের ফার্স্ট আর বল, সবকিছু ওপেনসিভ থাকবে আপনার। আপনি সে বলছে যে আমাকে ধনীরা আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখছি, এটা জাতির সাথে প্রহসন, ফার্স্ট আর পর। দ্বিতীয়ত হচ্ছে তাদের বিরুদ্ধে যে গুরুতর এলিগেশন আসছে, যে এলিগেশনের পরে এই দলকে আমরা সরাসরি কিংস পার্টি বলতে পারি, একদম সরাসরি। সেটা হচ্ছে ডিসি অফিস থেকে রিকুইজিশন করে প্রত্যেকটা জেলায় তাদেরকে বাস দেওয়া হয়েছে। কয়েকটা জেলার সে নথিও বের হয়েছে যে বাস যে দিয়েছে, ডিসি আবার সরিও বলেছে। তো এই ধরনের এলিগেশন আসার পরে তো এটা আপনি সেটাকে তাদেরকে বিতর্কিত প্রকাশ্যে করবার আমি মনে জন্য, করি যে কিংস পার্টি বলতে হবে সাগর ভাই। এটা করা হয়েছে, এটা তারা বলেছে। না, কিন্তু না, এইটা একদমই না। আমরা দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে বিতর্কিত করার জন্য করা হয় নাই। প্রত্যেকটা জায়গায় তারা চাঁদা উঠিয়েছে এই প্রোগ্রামটা নিয়ে। প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে, আমার কাছে অন্তত 10 জন ব্যবসায়ী আছে। তারা কে চাঁদা নিয়েছে আমরা সময় হলে সবকিছু বলে দিব আমরা। কিন্তু আমরা এখন সৌজন্যতা বোধের কারণে আমরা কথা বলছি না। প্রত্যেকটা জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখন রাজনৈতিক দলে আসছে, জাতীয় নাগরিক কি পার্টি, সেই পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরকে এত টাকা দেন, আমাদের সম্মেলন আছে। বাধ্য হয়ে দিচ্ছে অনেকে। একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী, আর একটা হচ্ছে বাধ্য হয়ে দেওয়া। তা আপনি কোনটাকে বলবেন? আমি যদি সেই প্রমাণগুলো দিই তাহলে তারা কি বলবে? সুতরাং এই জিনিসগুলো রাজনীতি কোনো তামাশার বিষয় না। যখন যা খুশি তা করবে। মন চাইবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বাদ দিয়ে দিবে। মন চাইবে সরকারি একজন থাকবে, আরেকজন বাইরে এসে রাজনৈতিক দল করবে। এই ধরনের তারা যদি রাজনৈতিক দল করত তাহলে তারা ৩ জনই পদত্যাগ করার উচিত ছিল। যেহেতু তারা সমন্বয়ক হয়ে সেখানে সরকারের মধ্যে গিয়েছে। তো একজন বেরিয়ে আসছে, ২ জন সরকারের মধ্যে ছিল। ছাত্রদের প্রতিনিধি। এটা কিন্তু সাংঘাতিক ইস্যু সাগর ভাই। তো সেখান থেকে জনমনে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে, এবং আমি আরেকটা বিষয় বলব, দেখুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই সারজিৎ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। এই সারজিৎ আলম ছাত্রলীগের সাবেক নেতা হয়ে ছাত্রলীগ নিয়ে আজকে ঘোরাফেরা করে। যেই ছাত্র জনতার রক্ত লেগে আছে যে সংগঠনে, সেই সংগঠনকে পুনর্বাসন করছে এই সারজিৎ আলম। আর সে বড় বড় বয়ান দিচ্ছে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলতে পারবে না। এই ধরনের প্যাসিস্ট জিনিস তারাই বলতে পারে যাদের রক্তে ছাত্রলীগ মিশে তিনি আছে। তিনি তিনি যারা শেখ হাসিনাকে ঘটনার ঘটনার সরাসরি ব্যাপারে তিনি স্পষ্ট নেত্রী করেছেন। মানে আপনি মানে সেখানকার ঘটনা তিনি সাজিদ আলম স্পষ্ট করেছেন। তার প্রতি যে এলিগেশনস গুলি এসছে সেটা নিয়ে সে কথা বলেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেখানে তার সম্পৃক্ততার ব্যাপারে। হ্যাঁ, আপনি মনে করছেন যে সেখানে সে ছাত্রলীগের বা আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘোরাফেরা করছে। এটা কি প্রমাণ আছে আপনার কাছে আমি জানি না, বাট তার অবস্থান সে সেটা স্পষ্ট করছে। আপনি ভিডিও ফুটেজ গুলো দেখেন না, সেখানে তার সাথে যারা ছিল তাদের রাজনৈতিক পরিচয় কি। তারা এখন যদি বলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তার আগে কি ছিল? প্রত্যেকে ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের ছেলেপেলেদেরকে নিয়ে মহড়া করে। এবং এই সারজিৎ আলমের বিরুদ্ধে গুরুতর যে অভিযোগগুলো আসছে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি শুধু বাংলাদেশের মানুষকে ধরিয়ে দিচ্ছি, যার রক্তে একবার ছাত্রলীগ প্রবাহিত, সে বরাবরের মতোই জাতির সাথে বেইমানি করবে এবং সুযোগ সুবিধা নেবে, সুযোগ সন্ধানে। এটা আমি কেন বলছি? এটা ইতিহাস থেকে আপনি শিক্ষা নিবেন। যারা একবার ছাত্রলীগ করেছে তারা সবসময় তাদের সেই, অর্থাৎ ক্যাম্পাস লাইফ কিন্তু পুরোটা সে ছাত্রলীগ করেছে। ছাত্রলীগ থেকে পুরো সুযোগ সুবিধা নিয়েছে ক্যাম্পাসে। নিয়ে এখন ধরেন আপনার এই রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে সারজিদ আলম কয়টা প্লট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব সে দেখ জাতির সামনে এসে। এবং এছাড়াও যে এলিগেশন গুলো আসছে, সেগুলো সময় সময় ধরেন আজকে আমি একটা বলছি, কালকে মোল্লা একটা বলবে, পরশু আর একটা, কারণ এগুলো গোপন থাকবে না। আপনি যা কিছু করছেন সবকিছু রেকর্ড হচ্ছে। হুম। প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা দপ্তরে তারা গিয়ে ৩ জনের একটা লিস্ট দিয়ে আসছে যে আমরা এই ৩ জন ছাড়া কেউ কিছু হুম। বলতে পারবে না। প্রত্যেকটা টেন্ডারের ভাগ আমাদের ৩ জনকে দিতে হবে, ৫ জনকে দিতে হবে, ২ জনকে দিতে হবে। এটা বাংলাদেশে আমি মনে করি রাজনৈতিক যারা নতুন করে করবে তাদের জন্য খুবই ব্যর্থতার বিষয়। যে একসাথে সবাই মিলে রাজনীতি করেছে, কিন্তু সুযোগ সুবিধা নেওয়ার সময় আপনি ধরেন গুটি কয়েকজন নিবে, এটা হতে পারে না। আমি তো মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে
যারা আন্দোলনের সময় ছিল তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে নতুন আরেকটা রাজনৈতিক দল করুক। বাংলাদেশে এখন খুনি হাসিনা পলায়নের পরে যে রাজনৈতিক সংকট এবং শূন্যতা সৃষ্টি হয়েছে তার জন্য এক বা একাধিক রাজনৈতিক দল আসবে। যেহেতু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের দলটা কিংস পার্টি হিসেবে পরিচয় পেয়েছে, আমি মনে করি যে আমজনতা, সাধারণ পাবলিক এবং এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আরেকটা জনগণের দল, রাজনৈতিক দল আসুক নতুন ভাবে। কারণ তা না হলে তো আপনার শূন্যতাটা পূরণ হবে না। তো এটা আমি মনে করি হয়তো আগামী দিনে আসবে। কারণ তারা যেভাবে সবকিছুকে কর্নার করে ফেলছে, একেবারে খুনি হাসিনার মতো তারা প্রত্যেকটা জায়গায়। এবং সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি আমি এই নাহিদ ইসলাম যখন বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থাকবে না। তো এই কথা বলার নৈতিক অধিকার কি সে রাখে? সে সেখানের একজন সমন্বয়ক। আমি আবারও রিপিট করছি, এখানে আরো তো অনেক শত শত সমন্বয়ক আছে, তাদের সাথে কি কোনো বৈঠক হয়েছে? যদি বলি বৈঠক হয় নাই, তাহলে কিসের ভিত্তিতে এটাকে বাদ দেওয়ার কথা সে বলেছে? তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সমন্বয়কের পক্ষে সে ক্ষমা চাইতে হবে যে আমি ভাই আমি ভুল করেছি, আমি ভুল করে এটা বলেছি, আপনারা সবাই আমার দলে আসুন, যার ভালো লাগে সে আসুন, কিন্তু এই প্ল্যাটফর্ম যৌথ কোনো সিদ্ধান্ত ছাড়া একক সিদ্ধান্ত আমি এটা বলতে পারি না। জি, এটার জন্য একক আমি মনে সিদ্ধান্তে করি যে সে হয়েছে কিনা সরাসরি সে ক্ষমা নিয়ে চাইতে তো হবে। অবশ্যই প্রশ্ন রয়ে গেছে, নাকি তারা আসলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কিনা। না না, আপনি যতটুকু জানেন, তারা আপনি তো সমন্বয়ক নন, আপনি তো মনে হয় সমন্বয়ক নন, মানে আপনি সাবেক বলছেন, কিন্তু বর্তমানে কি আপনি তাদের সাথে রয়েছেন কিনা সমন্বয়কে না, না, সেখানে বর্তমানে কি আন্দোলন আছে? বর্তমানে তো আন্দোলন নেই। আমরা বলছি আন্দোলনের সময় যারা আন্দোলনের সমন্বয়ক সময় ছিল তাদের কথা বলছি। ছিলেন, ওই সময় ছিলেন, ওই সময় আন্দোলনের সময়। সবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ব্যাপারে নিঃসন্দেহে। তা আমরা তো সেইটারই কিন্তু সমন্বয়ক ধরি। এখন ৫ তারিখের পরে যারা নতুন করে সমন্বয়ক হয়েছে, আমরা তো তাদেরকে সমন্বয়ক ধরবো না ভাই। ৫ তারিখের আগের কথা বলছি। আগে যারা সমন্বয়ক ছিল।